আমজাদ সাহেব বুকের বাম পাশে হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে উঠছেন। রেজা চৌধুরী আতঙ্কিত হয়ে তাকে চেয়ারে বসিয়ে তার বুকে দুহাত একত্র করে চাপ দিতে লাগলেন, সেই সাথে পানি খাওয়াতে লাগলেন, কিন্তু কিছুতেই তার ছটফটানি কমছে না, উপরন্তু ব্যথা যেন বেড়েই চলেছে। কি হলো ভাইজান আপনার? ও ভাইজান, কি হলো আপনার? কেউ আছেন? ওনাকে একটু ধরুন, হসপিটালে নিয়ে যেতে হবে। ডক্টর রেজা চৌধুরীর চিৎকার চেঁচামেচিতে সবাই দৌড়ে আসলেন, প্রফেসর সহ বাহিরে অবস্থানরত স্টুডেন্টরা সবাই। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স কল করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। যাওয়ার আগে রেজা চৌধুরী সেই প্রফেসরকে শাসিয়ে বললেন, ওনার যদি কোনো ক্ষতি হয় আপনাকে আমি ছাড়বো না। মিসেস শায়লা চৌধুরী ফরজাত আমজাদ সাহেবের অসুস্থতার কথা শোনা মাত্রই হাসপাতালে ছুটে এলেন। মিসেস শায়লা তো কান্নাকাটি করে অবস্থা খারাপ। যতই মান অভিমান আর ঝগড়াঝাটি করুক, তার স্বামী তো তার একমাত্র ভালোবাসার মানুষ। আর ফরজাদের তো পাগল প্রায় অবস্থা। কখনো কান্না না করা ছেলেটি আজ চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদছে। আমজাদ সাহেবকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে যাওয়াতে হার্ট অ্যাটাক করেছেন তিনি। আবার তার হার্টে নাকি বড় একটা ব্লক ধরা পড়েছে, ওপেন হার্ট সার্জারি করাতে হবে। ওটির বাইরে সবাই কান্নাকাটি করে প্রার্থনা করছে এবং ভালো একটা সংবাদের জন্য অপেক্ষা করছে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলেন, তার মুখ বিষণ্ণ। কি হয়েছে ডাক্তার? আমার স্বামী ঠিক আছে তো? বলুন না ডাক্তার, আমার বাবা ঠিক আছে? ডাক্তার, আমজাদ ভাই কেমন আছেন? ডাক্তার বিষণ্ণ মুখে বললেন। I am sorry, he is no more. মাত্র 2টা লাইনে কত সহজে কথাগুলো বলে ফেললেন ডাক্তার, কিন্তু এই 2টা লাইনের কথা যে 3টি মানুষের মনে কি পরিমাণ ঝড় তুলে দিয়েছে সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। চিৎকার, কান্নাকাটির তীব্র আর্তনাদে বিষাদিত হয়ে উঠল পুরো হসপিটাল। প্রচণ্ড গগনবিদারী আর্তনাদ আর আহাজারি, নারী পুরুষ সুস্থ অসুস্থ নির্বিশেষে এমন কান্না দেখে সবাই হতভম্ব হয়ে গেল। ওটি থেকে স্ট্রেচারে করে সাদা চাদরে আপাদমস্তক ঢেকে আমজাদ সাহেবের নিথর শরীরটা বের করে আনা হলো। মিসেস শায়লা আরিয়ান আর রেজা চৌধুরী হুমড়ি খেয়ে পড়ল তার শরীরে। কাপা হাতে মুখের চাদর সরিয়ে আরিয়ান কাঁদতে কাঁদতে বলল, বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া। প্লিজ বাবা, একটাবার ফিরে এসো। ওগো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার সাথে ঝগড়াঝাটি করব না, তোমাকে আর কষ্ট দিব না, আর তোমার থেকে আলাদা হতে চাইবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমজাদ ভাই উঠেন না, আপনি তো আমার বড় ভাইয়ের মতো। প্লিজ এভাবে আমাকে এতিম করে দিয়ে চলে যাবেন না। কার কথাই বা আজ আর শুনবেন আমজাদ সাহেব? তিনি সব মায়া কাটিয়ে চিরতরে চলে গেছেন পরপারে। একটু সময় পর ছুটে আসতে দেখা গেল রুনা আহমেদ আর সঞ্জিত আহমেদকে। আমজাদ সাহেবকে এই অবস্থায় দেখে রুনাও ঠিক থাকতে পারল না। এত ভালো একটা মানুষকে জীবনে কতটা কষ্ট সহ্য করতে হলো, তাও বিনা কারণে, আর তার কারণও কিনা তার নিজের স্বামী। রুনা আহমেদের সমস্ত রাগ গিয়ে পড়ল সঞ্জিত আহমেদের উপর। হঠাৎ রুনা আহমেদ সঞ্জিত আহমেদের শার্টের কলার শক্ত করে ধরে তীব্র কঠোর কণ্ঠে বলে উঠলেন, মিথ্যাবাদী প্রতারক, তোমার জন্য আজকে আমজাদ ভাইয়ের এই অবস্থা। এত ভালো একটা মানুষকে তুমি জীবনেও শান্তি দিলে না। বিনা অপরাধে এতগুলো বছর শাস্তি ভোগ করতে করতে আজ তিনি চিরতরে চলে গেলেন। সবাই অবাক হয়ে গেল রুনা আহমেদের কথা শুনে। নিজের শায়লা এগিয়ে সে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, কি হয়েছে রুনা, সব খুলে বল আমাকে। সঞ্জিত আহমেদ শার্টের কলার ছাড়িয়ে বললেন, কি করছো কি রুনা, ছাড়ো আমাকে। আজ আমি তোকে সব সত্যি কথা বলবো শায়লা। এতদিন আমার সংসার ভাঙার ভয়ে তোকে কিছু বলতে পারিনি, কিন্তু আজ আমার কোনো ভয় নেই। এই মানুষরূপী জানোয়ারটার সাথে আমি আর থাকতে চাই না। সঞ্জিত আহমেদ নানা কথা বলে রুনা আহমেদকে আটকানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু মিসেস শায়লা বাধা দিয়ে রুনা আহমেদকে সব বলতে বললেন। রুনা আহমেদ বলতে শুরু করলেন, আরিয়ানার সাথে ওই মেয়েটা যে কাজ করেছে, আজ থেকে 17 বছর আগেও এই মানুষটা তোর আর দুলাভাইয়ের সাথে সেই একই কাজ করেছে। মানে দুলাভাই আর একটা মেয়ের ঘনিষ্ঠ অবস্থায় যে ছবি তুলে সঞ্জিত দেখিয়েছিল, সেটাও ছিল এডিটিং করা। টেকনোলজি দিয়ে খুব শুষ্ক এডিটিং হওয়ায় বোঝাই যায়নি সেগুলো বাস্তব নয়। কিন্তু তুই সত্য মিথ্যার বাস বিচার না করেই দুলাভাইকে সারাটা জীবন দোষারোপ করে গেলি। একটাবারও তার কথাগুলো বিশ্বাস করলি না। আমাকে শারীরিক আর মানসিক নির্যাতন করে এই পশুটা আমার মুখ এতদিন বন্ধ করে রেখেছিল। সব শুনে মিসেস শায়লার মাথায় রক্ত উঠে গেল। বর্তমান অবস্থা ভুলে তিনি সঞ্জিত আহমেদকে এলোপাথারি চড় মারতে লাগলেন। কেউ আটকাতে এলো না। মিসেস শায়লা মারতে মারতে এক সময় ক্লান্ত হয়ে ফ্লোরে আশ্রে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। আজ তার কান্নার কোনো সীমারেখা নেই। তার ভালোবাসার মানুষটার উপর তিনি কম অবিচার করেননি। সারাটা জীবন তার সাথে ঝগড়াঝাটি করে তাকে কষ্ট দিয়ে গিয়েছেন। বারবার আমজাদ কবির বোঝাতে এলেও একটা বারও তিনি তার কথা শোনার চেষ্টা করেননি। আজ সে মানুষের কাছে ক্ষমা চাওয়ারও
কোনো উপায় নেই। তাকে আজীবনের জন্য দোষী বানিয়ে তিনি চলে গেলেন পরপরে। অপরদিকে সানজিদ আহমেদকে 17 বছর আগে করা অন্যায়ের জন্য রচনা আহমেদ নিজে পুলিশের কাছে ধরিয়ে দিলেন। এতে তার এতদিন চুপ করে থাকার জন্য যে অন্যায় তিনি করেছিলেন তার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হবে। মধ্যরাতে নিবিড় একটা রাস্তা দিয়ে আরিয়ান এলোপাথারিভাবে গাড়ি ছুটিয়ে চলেছে। আজ জীবনে প্রথম প্রচুর ড্রিঙ্কস করেছে সে। মুখে জ্বলন্ত সিগারেট, চোখ দুটো রক্তলাল। তার জীবন যেন পুরোপুরি থমকে গেছে। ভালোবাসার আশ্রয় ছাড়ার আর প্রিয় বাবাটাই তার কাছে নেই। তার সুন্দর ফুলের মতো একটা জীবনে এত স্ক্যান্ডেল এসে পড়েছে। তার মাঝে থেকে যেন আসল সত্তাটাই বেরিয়ে গেছে। হঠাৎ সে জোরে ব্রেক কষলো একটা গাছের সাথে আঘাত পেয়ে। স্টিয়ারিং এর সাথে মাথায় জোরে বাড়ি খেয়ে মাথা থেকে ফিনকি দিয়ে টকবক করে রক্ত বেরোচ্ছে। আরিয়ান অচেতন হয়ে পড়ে রইল। হঠাৎ মুখের উপর পানির ছিটা পেতেই অচেতন অবস্থা থেকে বেরিয়ে এলো আরিয়ান। সে চোখে স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে তার হাত পা সব বাঁধা। মাথাটা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছে। অনেক কষ্ট করে সামনের দিকে তাকাতে ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল অনেকগুলো যুবক ছেলে তার দিকে তাকিয়ে আছে। গোল হয়ে আছে ছেলেগুলো। তাদের প্রত্যেকেই হাতে হকি স্টিক। অনেক কষ্টে ধীরে ধীরে সামনের সবকিছু স্পষ্ট হতে লাগলো তার কাছে। জায়গাটা ভীষণ থমথমে। রাত নাকি দিন তাও বোঝা যাচ্ছে না। কে তোমরা? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? অনেক কষ্ট করে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন আরিয়ান। তোকে শেষ করতে এনেছি। বলে একটা ছেলে জোরে হকি স্টিক দিয়ে আরিয়ানের ডান কাঁধে আঘাত করলো। আরিয়ানের মুখ থুবড়ে লুটিয়ে পড়লো ফ্লোরে। নাকমুখ থেকে তার অনবরত রক্ত ঝরছে। কিছুক্ষণ পর রুমে একজন কালো শুট প্যান্ট পরা ছেলে প্রবেশ করলো। আরিয়ান নিচে থেকে তার জুতো জোড়া দেখে ধীরে ধীরে মাথা উঁচিয়ে সামনের দিকে তাকালো। তাকাতেই দেখতে পেল মাস্ক পরা একটা যুবক ছেলেকে। হাঁটু গেড়ে আরিয়ানের সামনে বসে তার চুলগুলো মুঠি করে ধরে টান দিল। তারপর মাস্কটা সরাতেই আরিয়ান চমকে গেল। অস্ফুট স্বরে মুখ দিয়ে উচ্চারণ করলো, প্রীতম। কি রে শালা, চিনতে পারছিস আমাকে? তোর জন্য রাইসার কাছে আমি অপমানিত হয়েছি। পুরো ভার্সিটির সামনে আমি অপমানিত হয়েছি। তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য মুখ্যম একটা সুযোগ খুঁজছিলাম। দেখ, আজকে সেটা পেয়েও গেলাম। তোর নিঃস্ব অবস্থায় তোকে আরো ভেঙে কুড়িয়ে দিব। তার কথার বিপরীতে আরিয়ান হাসলো। ধীরে ধীরে সেই হাসি প্রসারিত হলো। একসময় চারপাশ কাঁপিয়ে আরিয়ান হাসতে লাগলো। প্রীতম আরিয়ানকে কষে একটা চট দিয়ে বলল, কি রে শালা, হাসছিস কেন? বাপকে হারিয়ে পাগল টাগল হয়ে গেলি নাকি? হেসে নে, হেসে নে, ভালো করে হেসে নে। আজ তোর জীবনের শেষ দিন। এরপরে আর হাসার সুযোগ পাবি না। তোদের মতো অমানুষকে দেখে আমার বড্ড হাসি পাচ্ছে। কতটা নিকৃষ্ট তুই আর তোর ওই রাইসা। আমি ভালো মতোই জানি আমার সাথে যে মেয়েটা এমন প্রতারণা করেছে তাকে ভাড়া করেছে রাইসা। তাও তোদেরকে আমি কিছু বলিনি। আমি তো সব হারিয়ে মরতেই যাচ্ছিলাম, কিন্তু তোরা আমাকে সেই সুযোগটাও দিলি না। আমি যদি প্রতিশোধ নিতে চাইতাম তাহলে তোরা একটাও বাঁচতি না। মেরে ফেলতে চাইছিস তো আমাকে, তাই না? মেরে ফেল। আমি নিজে নিজে তো মরতে পারলাম না, তোরাই আমাকে মেরে ফেল। মার, আমাকে মার। কি হলো, মারছিস না কেন? মার, মার না। আরিয়ান যেন উন্মাদ হয়ে গেছে। তার মাঝে যেন বেঁচে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই। প্রীতম প্রথমে কিছুটা ঘাবড়ে গেল, পরে শয়তানি মার্কা বাঁকা হাসলো। ও ছেলেদের ইশারা করতে ওরা আরিয়ানকে এলোপাথারি মারতে লাগলো। আর আরিয়ানও পাগলের মতো হাসতে লাগলো। একসময় শারীরিক প্রচণ্ড ব্যথায় অজ্ঞান হয়ে গেল। সেদিন রাতে আরিয়ান খুব বাজেভাবে আহত হয়েছিল। প্রথমের লোকেরা তাকে মারাত্মকভাবে জখম করে হাইওয়ের একপাশে রেখে গিয়েছিল, যেন কোনো গাড়ি চাপা দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু সৌভাগ্যবশত সেখান দিয়ে ডক্টর রেজা চৌধুরী আর মিসেস শায়লা খান তাকে খুঁজতে বেরিয়েছিলেন। সেখানে তারা আরিয়ানকে বিধ্বস্ত অবস্থায় আবিষ্কার করে। তাদের তীব্র আর্তনাদে সেদিন হাইওয়েতে জ্যাম হয়ে গিয়েছিল। সাংবাদিকরা এসে ভিড় করেছিল। যানবাহন চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশ কেস হয়েছিল সেটা নিয়ে, কিন্তু আসল ঘটনা তো আরিয়ান ছাড়া কেউ জানতো না। তাই আর আসল অপরাধীকে খুঁজে বের করা যায়নি। সেদিনের পর আরিয়ান হসপিটালে ভর্তি ছিল প্রায় 4 মাস। 4 মাস সে কোমায় ছিল। এরপর তাকে বিদেশেও নিয়ে ট্রিটমেন্ট করানো হয়। আরিয়ান ভালো হয়েছিল ঠিকই, কিন্তু সেদিনের পর থেকে সে একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছে। পুরোপুরিভাবে নিশ্চুপ হয়ে গিয়েছে। কারোর সাথে কথা বলতো না। পাথরের মতো শক্ত হয়ে থাকতো ঘরের এক কোনায়। নিজেকে পরিবার এবং বাহিরের দুনিয়ার সবার থেকে পুরোপুরিভাবে গুটিয়ে নিয়েছিল। সবাই তার এই অবস্থা দেখে প্রচণ্ড আফসোস করত। আরিয়ানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে সবাই আহাজারি করলো মিসেস শায়লা খান নিজেকে কিভাবে সুস্থ করা যায় সেই চিন্তায় সারাক্ষণ মগ্ন থাকতেন। কিন্তু শত সাইকোলজিস্ট আর ডাক্তার দেখিয়েও আরিয়ানকে তিনি ঠিক করতে পারেননি। উল্টো মাঝে মধ্যে আরিয়ান পাগলের মতো আর্তনাদ করত। যখনই সে পাগলের মতো আর্তনাদ করত তখনই সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করত।
অসংখ্যবার সে সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করেছে, কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহ তাকে বাঁচিয়ে ফেলেছেন। হয়তো তার অন্য কোনো পরিকল্পনা ছিল আরিয়ানকে নিয়ে। এলোমেলো ঘরে অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র। প্রিয় গিটারটিও জায়গা মতো নেই। কাপড় চোপড়ে লেপ্টে আছে খাট, আলমারি আর ওয়ার্ড্রপ। চোখের হাই পাওয়ারের চশমাটাও ঘরের এক কোণে পড়ে আছে। গায়ের টি শার্টটাও খাটের এক কোণে পড়ে আছে। সন্ধ্যের লাল আকাশটাও রুম থেকে দেখা যাচ্ছে না, কারণ রুমের সব দরজা জানালা বন্ধ। কেমন একটা গুমোট মাদকতাময় গন্ধে ভরে গেছে পুরো রুম। অন্ধকারে প্রিয় ইজি চেয়ারটায় ওয়াইনের বোতল হাতে ঝিম মেরে বসে আছে আরিয়ান। মাথাটা ঝিমঝিম করছে, হাত পা অবশ হয়ে আসছে যেন। বারবার ইজি চেয়ারে হেলান দিয়ে আবার উঠে বসেছে, যেন কোনো অবস্থাতেই নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না সে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, সেই সাথে প্রচণ্ড রকম জ্বালা করছে। কত রাত ধরে সে নির্ঘুম তার হিসাব নেই। হঠাৎ বুক চিরে ভয়াবহ আর্তনাদ বেরিয়ে এলো গলা দিয়ে। পুরো রুমের পাশাপাশি দোতলা বিশিষ্ট মস্ত ডুপ্লেক্স বাড়িটাও যেন থরথর করে কেঁপে উঠল। আরিয়ান আবারও পাগলের মতো ব্যবহার করছে। বাকি থাকা 5টি ওয়াইনের বোতলও মুহূর্তের মধ্যে শেষ করে দিল। এরপর পুরো শরীর ধীরে ধীরে অবশ হয়ে গেল তার। হাতে থাকা অবশিষ্ট ওয়াইনের বোতলটা পড়ে গিয়ে ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। আরিয়ান নিজেকে অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে দেখলো। একসময় সবকিছু অন্ধকার হয়ে গেল। হাসপাতালের চেম্বারে ডক্টর রেজা চৌধুরীর সাথে বসে আছেন মিসেস শায়লা খান। এভাবে চলতে থাকলে আরিয়ান বেশি দিন বাঁচবে না মিসেস শায়লা। মিসেস শায়লা ছল ছল চোখে নিজের একমাত্র নয়নের মণি মোবাইলে আরিয়ানের ছবির দিকে তাকালেন। তারপর চোখ মুছে ডক্টর রেজা চৌধুরীকে বললেন, আমার ছেলেকে সুস্থ করার কি কোনো উপায় নেই? ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব। প্লিজ ডক্টর, প্লিজ আমার ছেলেকে সুস্থ করে দিন। মিসেস শায়লা কান্না করতে করতে হাত জোর করে ডক্টর রেজা চৌধুরীর কাছে মিনতি করলেন। রেজা চৌধুরী বেশ গম্ভীর ভাব নিয়ে বললেন, দেখুন মিস শায়লা, এ পর্যন্ত আরিয়ানকে 6 বার ওর উপর ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। প্রতিবারই কোনো না কোনোভাবে আমরা ওকে বাঁচাতে পেরেছি, কিন্তু এবার অবস্থা খুব ক্রিটিক্যাল। 10 দিন যাবৎ অজ্ঞান, কিডনি, হার্ট, যকৃত সবকিছু নেশাজাতীয় দ্রব্যের কারণে এফেক্ট হয়ে গিয়েছে ওর। বেপরোয়া জীবন আর ড্রাগসের নেশা ওকে প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে এনে দিয়েছে। এভাবে চলতে থাকলে ও আর বেশি দিন বাঁচবে না। মিসেস শায়লা আর্তনাদ করে উঠলেন। কিছু বলার মতো ভাষা তার নেই। নিজের প্রাণপ্রিয় ছেলের এই অবস্থার জন্য তিনি নিজেও কম দায়ী নন। তার দায়িত্বহীনতা আর অবহেলাই আরিয়ানকে অবস্থায় নিয়ে এসেছে। যখন ছেলেকে পুরোপুরি আগলে নিতে চাইলেন তখন অনেক দেরি হয়ে গেছে। তখন চাইলেই সবকিছু আর আগের মতো ঠিক হবে না। অনেক দেরি হয়ে গেছে। তবে এখনো সব আশা নিভে যায়নি। এখনো আরিয়ানের জীবন রক্ষা করা সম্ভব মিস শায়লা। রেজা চৌধুরীর কথায় দু চোখে আশার আলো নিয়ে মুখ তুলে তাকালেন মিসেস শায়লা। চোখ মুছে বললেন, কি উপায় ডক্টর? আরিয়ানকে টানা 1 মাস ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। সেটা নার্সিং হোমেই হোক কিংবা ট্রিটমেন্ট হোম হোক না কেন, সম্পূর্ণ বেড রেস্ট দিতে হবে। নেশা জাতীয় একটা দ্রব্য ওর হাতে লাগাতে দেওয়া যাবে না। আমি সব ব্যবস্থা করব ডক্টর। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার সমস্ত সম্পত্তি আমি আমার ছেলের নামে উৎসর্গ করে দিব। ওর চিকিৎসার জন্য পৃথিবীর যে প্রান্তে যেতে হোক না কেন আমি যাব। আমি আমার ছেলের খুশির জন্য প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেব। দেখুন মিস শায়লা, টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। একটি সুখী আর আনন্দময় জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন স্নেহ, মমতা, ভালোবাসা। আমি আপনার আর মরহুম আমজাদ কবির খান অর্থাৎ আপনার স্বামীর বিয়ের বহু বছর আগে থেকেই আপনি এবং আপনার বাবার মাজহারুল খানের ব্যবসা আর পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিলাম। পেশায় ডাক্তার হলেও একসময় আপনাদের খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার ছিলাম। আপনাদের পরিবারের প্রতিটি পদক্ষেপে আমি ছায়ার মতো পাশে ছিলাম। সেই হিসাবে আমি আপনাদের পরিবারের একজন সদস্য বলতে পারেন। আপনার বাবা আমাকে তার নিজের ছেলের মতো ভালোবাসতেন, আর আপনার স্বামীও আমাকে তার নিজের ভাইয়ের মতোই ভাবতেন। জানি না আপনি কতটুকু আমাকে আপন ভাববেন, কিন্তু আমি আপনাকে নিজের বড় বোনের মতো ভালোবাসি আর সম্মান করি। এই কি বলছেন রেজা ভাই? আমিও আপনাকে নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবতাম। ইভেন এখনো ভাবি। আপনি আমার বড় ভাইয়ের মতো। রেজা চৌধুরী নিজের হাত রাখলেন মিসেস শায়লার মাথায়। মিসেস শায়লার চোখ ছলছল করে উঠল। একটা ভাইয়ের অভাব তিনি সবসময় বোধ করতেন। সবসময় এভাবে কেউ ভাইয়ের অভাব পূরণ করে দেবে তা তিনি কখনো ভাবতেও পারেননি। রেজা ভাই বলে তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। আজকে যে তার সত্যিকারের আপনজন বলতে কেউ নেই, একমাত্র ছেলে আরিয়ান ছাড়া। রেজা চৌধুরীও ইমোশনাল হয়ে কেঁদে ফেললেন, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন,
এখন কান্নার সময় নয় বোন, আমাকে আরো শক্ত হতে হবে। আমার ভাগ্নেকে যে করেই হোক সুস্থ করতে হবে। এর জন্য যা করা দরকার তার সবকিছু আমি করব। মিসেস শাইলা দৌড়ে গিয়ে কেবিনে থাকা তার একমাত্র ছেলে, তার প্রাণভোমরা আরিয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। চোখে মুখে একের পর এক অজস্র চুমু দিতে লাগলেন। আগের আরিয়ান আর এখনকার আরিয়ানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কে বলবে এই ছেলে একসময় ভার্সিটির মোস্ট হ্যান্ডসাম, মোস্ট ট্যালেন্টেড আর প্রাণবন্ত একটা ছেলে ছিল। ভার্সিটির মেয়েরা পাগলের মতো ঘুরত ওর পেছু পেছু। ওর মায়াবী চেহারার একটা ঝলকই মেয়েদের ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু একটা ঝড় পাল্টে দিল সবকিছু। আরিয়ানের সাজানো গোছানো জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। অথচ তার জীবন ধ্বংসকারী মানুষগুলো এখনো লাপাত্তা। প্রীতম, রাইসার, হৃদিতা নামধারী মেয়েটা এখনো সবার ধরাছোঁয়ার বাইরে। কিন্তু পাপ কি এত সহজে মানুষকে নিষ্কৃতি দেয়? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ সমেত দাঁড়িয়ে রয়েছে হুমায়রা চৌধুরী, হৃদিতা এবং তার খালামণি মিসেস আনিকা রায়হান। দুজনের পরনে গর্জিয়াস অথচ শালীন বিদেশি পোশাক আশাক, চোখে সানগ্লাস। হৃদিতা বহু বছর পরে দেশের মাটিতে পা দেখে আবেগ আপ্লুত হয়ে উঠল। সানগ্লাস খুলে অশ্রুসিক্ত নয়নে প্রিয় মাতৃভূমির সৌন্দর্য অবলোকন করতে লাগলো। এর চেয়ে বহুগুণ উন্নত তার বাসভূমি কানাডা, কিন্তু স্বদেশের মতো সুন্দর আর স্নিগ্ধ অনুভূতি নিয়ে কানাডা হৃদিতার চোখে ধরা দেয় না। ছোটবেলার দেখা স্বদেশের রূপ বহু বছরেও হৃদিতা ভুলতে পারেনি। সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো। হাতে তার ছোট্টবেলার আরিয়ানের দেওয়া শেষ উপহার, সে ছোট্ট বারবিডল। আরিয়ান বলতো হৃদিতা নাকি একদমই সে বারবিডলের মতো সুন্দর। এখনো প্রিয়জনের দেওয়া প্রিয় উপহার পরম যত্নে আগলে রেখেছে হৃদিতা। পরম আবেগে সেটাতে চুমু খেলে সে তারপরে বিড়বিড় করে বলল, I am back, Aryan. I am back to you. গাড়িতে বসে জানালার পাশের সিটে বসলো হৃদিতা। তার পাশে তার খালামণি বসে ফোনে কথা বলছে তার স্বামীর সাথে। তারা ঠিকভাবে পৌঁছে গেছে একথা জানাচ্ছেন তাকে। হৃদিতা মাথা ঘুরিয়ে জানালার বাহিরে মুখ বের করলো। গাড়িটা যান্ত্রিক শহর থেকে খানিকটা দূরে ফাঁকা রাস্তায় চলে এসেছে, তাই জ্যাম খুব একটা নেই। খোলা জানালা দিয়ে তীব্র বাতাস এসে হৃদিতার চোখ মুখে ছুঁয়ে যাচ্ছে। তার লম্বা রেশমি চুলগুলোকে বারংবার উড়িয়ে দিচ্ছে। সবাই হৃদিতার মুগ্ধ হয়ে উপভোগ করছে, তবু অপেক্ষা যেন তার আর সইছে না। বারবার মনে হচ্ছে ডানা থাকলে এখনই উড়ে চলে যেত আরিয়ানের কাছে, তাকে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিত। আরিয়ান তাকে চিনতে পেরে ঠিক কতটা খুশি হয় সেটা প্রাণ ভরে দেখত। কত শত প্ল্যান যে আরিয়ানকে নিয়ে স্বপ্ন কল্পনা জুড়ে হৃদিতা সাজিয়ে নিয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু পরক্ষণে এত দেরিতে দেশে ফিরছে বলে মন খারাপ হয়ে গেল তার। আরো 6 মাস আগে বিডিতে ব্যাক করার কথা ছিল। সে একটা আসতে চেয়েছিল, কিন্তু আনিকা রায়হান তাকে কিছুতেই একা ছাড়তে চাননি। আবার মিসেস আনিকার অনেক বিজনেস ডিল ছিল বলে হৃদিতার সাথে দেশেও আসতে পারেননি। সব সামলে 6 মাস পরে বড় একটা ছুটি নিয়ে হৃদিতাকে নিয়ে বাংলাদেশে আসলেন তিনি। তার স্বামী মিস্টার রায়হান শাহরিয়ার একমাত্র ছেলে আদনান শাহরিয়ারকে নিয়ে পরে সময় করে বিডিতে আসবে এমন প্ল্যান আছে। যদিও আদনান তার মা আর কাজিন হৃদিতার বিডিতে আসা সম্পর্কে কিছুই জানে না। জানলে সে তাদেরকে, বিশেষ করে হৃদিতাকে কিছুতেই বিডিতে আসতে দিত না। তাই ইচ্ছে করেই আনিকা রায়হান তাকে কিছু জানাননি। পরে সময় করে সব বুঝিয়ে বলবেন বলে ঠিক করলেন। তাছাড়া রেজা চৌধুরীর সাথে তার অতীতের সব মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে বোঝাপড়া করারও একটা বড় কারণ বাংলাদেশে আসা। এত সব কারণে শত ইচ্ছা আর আকতি থাকা সত্ত্বেও বেরিতে আসতে পারেনি হৃদিতা। এজন্য মনে মনে অনেক অস্থিরতা আর ছটফটানি অনুভব করত সে। প্রায় সময় মন খারাপ করে বসে থাকতো আর প্রতীক্ষার প্রহর গুনত। অবশেষে এতদিন পরে প্রিয় মানুষটির সাথে দেখা পাবে ভেবে মনটা তার বারবার খুশিতে নেচে উঠেছে। কিন্তু সে কি জানে তার অবর্তমানে তার প্রিয় মানুষটার উপর কি পরিমাণ ঝড় বয়ে গেছে, কতটা অন্যায় করা হয়েছে তার প্রতি। হঠাৎ করে হৃদিতার অবচেতন মন ভীষণ খারাপ হয়ে গেল। আরিয়ানের দেখা পাওয়ার জন্য মনটা প্রচন্ড অস্থির হয়ে গেল। সে মনে মনে বলতে লাগলো, আই এম সো সরি আরিয়ান, আমি চিঠিতে তোমাকে দেয়া কথা মতো ঠিক সময়ে আসতে পারিনি। অনেক অপেক্ষা করিয়েছি তোমাকে। যদিও তুমি আমার আগমন সম্পর্কে কিছুই জানতে না, তবুও তোমার অজান্তে তোমাকে তো কথা দিয়েছিলাম। কিন্তু এবার কথা দিচ্ছি, একবার তোমার কাছে পৌঁছতে পারলে আর তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। আরিয়ান বেডে নিথর নিস্পন্দন হয়ে পড়ে আছে। তার বাড়িতেই হোম ট্রিটমেন্ট চলছে। মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। চেহারার লাবণ্যতা অনেকখানি লোপ পেয়ে গেছে। সেই সুদর্শন আরিয়ানের এই চেহারা দেখলে যে কেউ শিউরে উঠবে। তার এই নিথর শান্ত অবস্থা দেখে যে কেউ সেই প্রাণবন্ত আরিয়ানকে প্রচণ্ডভাবে মিস করবে। মিসেস শাইলা বেডের পাশে বসে কান্না করছেন। বেডের পাশে টেবিলে বিভিন্ন মেডিকেল ইনস্ট্রুমেন্ট। দুজন নার্স আরিয়ানের দেখাশোনার জন্য 24 ঘন্টা নিয়োজিত রয়েছে। একজন নার্স আরিয়ানকে একটা ইঞ্জেকশন পুশ করে শান্তভাবে চলে গেল। আরিয়ানের বাম হাতে ক্যানোলা দিয়ে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে, মুখে অক্সিজেন মাস্ক।
মিসেস শাইলার পাশে দাঁড়িয়ে আছে রেহান, শ্রাবণী, শান্ত আর ঈশিতা। মলিন ও বিষণ্ণ মুখে তাকিয়ে তাকিয়ে দেখে প্রত্যেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। যাকে নিয়ে তাদের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি, সেই আজ বেডে এরকম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। রাইসা আর প্রীতম আর এই দেশে নেই, তারা দেশ ছেড়ে পালিয়েছে। না হলে তারা নিজ হাতে এই দুটো কালপেটকে চরম শাস্তি দিত। আন্টি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন, একদিন সব ঠিক হয়ে যাবে। ঈশিতা শায়লা চৌধুরীর পাশে বসে তার মাথায় হাত রেখে কথাটা বলল। মিসেস শায়লা কান্নারত অবস্থায় বললেন, আর কিভাবে ঠিক হবে বলতে পারো মা? কম চেষ্টা তো করিনি, কিছু কি ঠিক হলো? আমার সোনার টুকরো ছেলেটা আজ এভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর আমি মা হয়ে সেটা সহ্য করে যাচ্ছি। আল্লাহ যেন আমার আরিয়ানকে নেওয়ার আগে আমাকে উঠিয়ে নেন। আমি এভাবে ওর তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখতে পারবো না। বলে মিসেস শায়লা হাওমাও করে কাঁদতে লাগলেন। বাকিরাও চোখে পানি আটকে রাখতে পারল না। আজ যদি তারা রাইসা আর প্রীতমকে সামনে পেত তাহলে কি করতো তারা নিজেরাও সেটা জানে না, কিন্তু তারা এতটুকু বিশ্বাস করে যে তারা তাদের পাপের শাস্তি ঠিকই একদিন না একদিন পাবে। সান্ত্বনা দেওয়ার আর কোনো ভাষা নেই ঈশিতাদের, কারণ তারা নিজেও ভেঙে পড়েছে বন্ধুর এই অবস্থা দেখে। 6টা মাস ধরে আরিয়ানের তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখেছে প্রত্যেকে। আল্লাহ কি ওকে কখন আর আগের মতো করে দিবে না, নাকি ওর অস্তিত্ব এভাবেই শেষ হয়ে যাবে? খান ম্যানশনের বাইরে গাড়ির তীব্র হর্নের আওয়াজ শোনা গেল। দারোয়ান গেট খুলে দিতে প্রবেশ করলো কালো রঙের দামি মডেলের একটা গাড়ি। মিসেস শায়লা খান নিচতলায় বারান্দায় বসে পেপার পড়ছিলেন। তার চেহারা আগের থেকে অনেক ভেঙে গেছে। এখন তাদের খান গ্রুপের বিজনেস সব তাকেই সামলাতে হয়। তার ওপর আরিয়ানকে দেখাশোনা করার সবকিছু দায়িত্ব এখন তার ওপর। এখন কেউ তাকে দেখলে আর চিনতেই পারবে না। স্বামীর মৃত্যুর পর অনুশোচনা আর অপরাধবোধে ভুগে তার মানসিক শান্তি একেবারেই শেষ হয়ে গেছে। বাহিরে বাগানের মালিরা আর কাজের লোকেরা কাজ করছিল। প্রত্যেকেই তাদের কাজ ফেলে তাকিয়ে রইল সেই দামি গাড়িটির দিকে। মিসেস শায়লাও আগ্রহ নিয়ে তাকিয়ে রইলেন। গাড়ি থেকে বেরিয়ে আসলো অতি সুদর্শনা গৌরবর্ণা কেশবতী এক যুবতী। পরনে তার লাল রঙের লম্বা একটা গাউন, চুলগুলো বাদামি ঢেউ খেলানো কোমর পর্যন্ত, চোখে সানগ্লাস, হাতে দামি একটা পার্স এবং তার সাথে একটা মাঝারি সাইজের বারবি ডল, মুখে অমায়িক মিষ্টি একটা হাসি। বাম পাশে দরজা থেকে বেরিয়ে আসলো 40 বয়সী এক মহিলা, কিন্তু পোশাক আশাক, ফিটনেস আর চালচলন দেখে তাকে বেশ স্ট্রং এবং স্মার্ট বলে মনে হচ্ছে। মিসেস শায়লা কিছুই বুঝে উঠতে পারছেন না। ডক্টর রেজা চৌধুরীও তখন আরিয়ানের চেক আপ করে সবেমাত্র বাইরে বেরিয়েছেন। তিনি এই দুজন ভিন্ন বয়সের নারীদের দেখে অবাক হয়ে তাকিয়ে আছেন। লাল রঙের গাউন পরিহিতা যুবতী আবেগাপ্লুত হয়ে গেল সবাইকে দেখে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সামনে থাকা মিসেস শায়লা খানকে। মণিমা কেমন আছো তুমি? মিসেস শায়লাকে কিছু বলার সুযোগ না দিয়ে ডক্টর রেজা চৌধুরীকে দেখে দৌড়ে ছুটে গেল তার কাছে। তার দিকে ছলছল চোখে তাকিয়ে থেকে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরল সে। 40 মহিলাটিও এগিয়ে আসলেন। ঘটনার আকস্মিকতায় মিসেস শায়লা ডক্টর রেজা চৌধুরী হতবাক হয়ে গেলেন। কে আপনারা? এখানে কি চাই? মিসেস শায়লা খান অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন। যুবতী রমণী কিছু বলার আগে 40 মহিলাটি বললেন, আমি হলাম ডক্টর রেজা চৌধুরীর একমাত্র শালিকা মিসেস আনিকা রহমান, আর এই মেয়েটা হলো তার একমাত্র মেয়ে হুমায়রা চৌধুরী হৃদিতা। তারপর ডক্টর রেজা চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি দুলা ভাই, আমাকে চিনতে পারছেন না? ডক্টর রেজা চৌধুরী ভালো করে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিনতে পারলেন। অতীতের ঝলক পুনরায় বাস্তব চোখের সামনে দেখে তিনি যেন নিজের চোখ জোড়াকে বিশ্বাস করতে পারলেন না। চরম বিস্ময় তার মুখ থেকে বেরিয়ে এলো। আনিকা? ডক্টর রেজা চৌধুরী রীতিতার একা তার মেয়ে পরিচয় নিয়ে আসলে কিছুতেই তার কথা বিশ্বাস করতেন না, কারণ একবার একটা ফ্রড মেয়েকে বিশ্বাস করে চরম ভুল করেছিলেন তারা। কিন্তু অজ্ঞাত মেয়েটির সাথে পরিচিত এক মুখকে দেখে তিনি আর অবিশ্বাস করতে পারলেন না। রীতিতার দিকে চোখ ভরা পানি নিয়ে তাকিয়ে তার দুগালে হাত রেখে পরম মমতায় বললেন, হৃদিতা মামুনি আমার। বলে মেয়েকে তিনি জড়িয়ে ধরলেন। বহুদিনের বিচ্ছেদ ব্যথার পর দুই বাবা মেয়ের মিলনে দুজনেই হাউমাউ করে কাঁদতে লাগলো। মিসেস আনিকা রায়হানের চোখ ভিজে উঠল। তার এবং তার পরিবারের কিছু ভুলের জন্য বাবা আর মেয়েকে এতগুলো বছর আলাদা থাকতে হলো। চরম অনুশোচনার কণ্ঠে আনিকা রায়হান বললেন, আমাকে ক্ষমা করে দিন দুলা ভাই, আসলে বড় আপুর মৃত্যুর জন্য আমরা আপনাকে দায়ী করেছিলাম, কিন্তু আপুর মৃত্যুর জন্য আপনি কোনোভাবেই দায়ী ছিলেন না। উল্টো আপুর সবচেয়ে আপনজন ছিলেন আপনি আর হৃদিতা, কিন্তু আমরা আপনাকে ভুল বুঝে হৃদিতাকে আপনার কাছ থেকে আলাদা করে দিলাম।
কিন্তু এত বছর পর যখন নিজের ভুল বুঝতে পারলাম, সত্যিটা জানতে পারলাম, তখনই সঙ্গে সঙ্গে হৃদিতাকে নিয়ে দেশে চলে আসলাম ছুটতে। আমাকে মাফ করে দিন ভাইজান। মিসেস আনিকা রায়হান হাত জোর করে রইলেন ডক্টর রেজা চৌধুরীর দিকে। রেজা চৌধুরীর কথা যেন গলায় আটকে গেছে। কি বলবেন না বলবেন তিনি কিছুই বুঝতে পারছেন না। এতদিনের আবেগ, ক্ষোভ, অভিযোগ যেন সব গলায় আটকে গেছে। অনেক কষ্টে তিনি আবেগ নিয়ন্ত্রণ করে বললেন, এই ভুলটা যদিও আরো একটু আগে বুঝতে পারতে, তাহলে আমার মেয়েকে এতগুলো বছর আমার কাছ থেকে আলাদা হয়ে থাকতে হতো না। আমি তোমাকে বারবার বলেছিলাম একটু সময় নাও, আমাকে তোমরা ভুল বুঝো না, কিন্তু তখন তোমরা কেউ আমার কথা শোনোনি। আমার মেয়েকে জোর করে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলে। জানো, সেদিনের পর থেকে একটা দিন, একটা রাত আমি শান্তিতে ঘুমাতে পারিনি, স্বস্তির নিঃশ্বাস নিতে পারিনি। মিসেস আনিকা রায়হানের বলার কোনো ভাষা নেই। তিনি যে অন্যায় করেছেন তার হয়তো কোনো ক্ষমা হয় না। মাথা নিচু করে অপরাধীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। রেজা চৌধুরী আবার বলতে লাগলেন, তাও মানুষ মাত্রই ভুল করে। তোমাদের প্রতি আমার এখন আর কোনো অভিযোগ নেই, ক্ষমা করে দিয়েছি তোমাকে। এখন আমি আর আমার মেয়েকে ফিরে পেয়েছি, আর কখনো কোথাও ওকে যেতে দিব না। দুলা ভাই, বলে মিসেস আনিকা রায়হান ডক্টর রেজা চৌধুরীর পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ডক্টর রেজা চৌধুরী তৎক্ষণাৎ তাকে উঠিয়ে ধরে সস্নেহে বললেন, তুমি আমার ছোট বোনের মতো, আর ভাইয়ের কাছে তার বোনের কোনো অপরাধ থাকতে পারে না। বলেই তিনি মিসেস আনিকা রায়হানকে বুকে জড়িয়ে ধরলেন। মেয়েকে আর ছোট বোনের মতো প্রিয় শালিকাকে পেয়ে তিনি যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মিসেস শায়লা খান এতক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকে সব দেখছিলেন। তিনি এগিয়ে এসে হৃদিতাকে তার দিকে ঘুরালেন। প্রচণ্ড আবেগে তার চোখ দিয়ে পানি ঝরছে। হৃদিতার চোখে কান্না ভেজা। দুজন দুজনকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে কান্না করলো। মিসেস শায়লা ভেজা কণ্ঠে বললেন, তোকে নিজের চোখে দেখতে পেরে, ছুঁতে পেরে কি পরিমাণ শান্তি যে লাগছে বলে বোঝাতে পারবো না। আমার তপ্ত হৃদয়টা শীতল করে দিলি তুই মা। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর হৃদিতা মিসেস শায়লাকে ছেড়ে দিয়ে শান্ত আবেগে কণ্ঠে বলল, আমারও এতগুলো বছর পরে তোমাদের চোখের দেখা দেখতে পেয়ে, তোমাদের সান্নিধ্য পেয়ে ভীষণ শান্তি লাগছে। বলে বোঝাতে পারবো না কতটা খুশি আমি হয়েছি। তারপর কিছুটা থেমে কৌতূহলী ও অস্থির গলায় হৃদিতা বলল, মণিমা, আরিয়ান কোথায়? ওকে আমি এতগুলো বছর প্রচন্ড ভাবে মিস করেছি। ওর সেই ছোট্ট কালের মুখটা এতটা দিন আমার হৃদয়ে গেঁথেছিল। সেই মুখ কল্পনায় সাজিয়ে দেখে দেখে এমন কোনো দিন যায়নি যে আমি কান্না করিনি। ওর সাথে আমি যোগাযোগের অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ওর কি এখনো আমার কথা মনে আছে মণি? আরিয়ানের প্রসঙ্গ আসতে মিসেস শায়লার বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। স্থানকাল ভুলে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন তিনি। হৃদিতার মিসেস আনিকা রায়হান বেশ অবাক হয়ে গেলেন। কোনোভাবে মিসেস শায়লাকে সান্ত্বনা করা যাচ্ছে না। বরাবর জিজ্ঞেস করেও কোনো উত্তর পাওয়া গেল না। বাবা, কি হয়েছে? মণি এভাবে কান্না করছে কেন? বলো না বাবা, বাবা প্লিজ বলো। হৃদিতার আকুতি ভরা আর্তনাদে ডক্টর রেজা চৌধুরী আর শান্ত থাকতে পারলেন না। শুরু থেকে শেষ পর্যন্ত বিগত 6 মাস আগের সকল ঘটনা হৃদিতাকে তিনি সবিস্তরে বর্ণনা করলেন। সব শুনে হৃদিতা যেন স্তব্ধ হয়ে গেল। সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে আধা ঘন্টা কেটে গেল, কিন্তু সে ওইভাবেই দাঁড়িয়ে রইল। তার ছোট্টবেলার সাথী, তার প্রাণপ্রিয় প্রিয়তম পুরুষ আরিয়ানের সাথে এত কিছু হয়ে গেছে, আর সে কিছুই জানে না। ভাবতেই তার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যেতে লাগলো। তার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। যখন তার চেতনা ফিরে আসলো তখন সে সবকিছু ভুলে পাগলের মতো ছুটে গেল বাড়ির ভেতরে। প্রায় 10 বছর আগে সেই বাড়ির প্রতিটি কোণা কোণা যেন এখনো তার কাছে সুস্পষ্ট। তীক্ষ্ণ মেধা সম্পন্ন আর বুদ্ধিমতী হৃদিতার কাছে এটা যেন কোনো ব্যাপারই না আরিয়ানের রুম খুঁজে বের করার। এক দৌড়ে সে ছুটে গেল আরিয়ানের রুমে। সামনে নিথরভাবে শুয়ে থাকা ব্যক্তিটাকে চিনতে তার যেন বেগ পেতে হলো না। যেন 1000 বছর ধরে সে ওই অজানা চেহারাকে সুস্পষ্টভাবে চেনে এমন বোধ করা হলো তার। হাঁপাতে হাঁপাতে দরজা ছেড়ে ধীরগতিতে বেডের কাছে দাঁড়াতেই আরিয়ানের এই বিধ্বস্ত রূপ দেখে তার পুরো পৃথিবী যেন থমকে গেল। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এ কাকে দেখছে সে? হঠাৎ মনে হলো এটা তার আরিয়ান হতেই পারে না। ছোট্টকালে যে কিউট আর সুদর্শন আরিয়ানকে সে এদেশে রেখে গিয়েছিল, সেই অনুযায়ী আরিয়ানের এই চেহারা সে কিছুতেই মেলাতে পারছে না। আরিয়ানকে সে কল্পনা করেছিল তার সে বিগত 6 মাস আগের রূপের মতোই, কিন্তু সে দুঃস্বপ্নে কখনো ভাবতে পারেনি তার প্রাণপ্রিয় আরিয়ানকে এই অবস্থায় দেখতে হবে তাকে। বেডের কাছে হৃদিতাকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস আনিকা রায়হান বেশ অবাক হয়ে গেলেন। কিন্তু ভিতরে গিয়ে যখন আরিয়ানকে আইসিইউর মতো করে ট্রিটমেন্ট নেওয়া অবস্থায় দেখতে পেলেন তখন তিনিও থমকে গেলেন। হৃদিতা গভীর দৃষ্টিতে আরিয়ানকে দেখতে লাগলো। অপরিসীম আবেগ, মায়া, বিষণ্ণতা আর কাতরতা ফুটে উঠল চোখে মুখে।
চোখ দুটো রক্ত লাল হয়ে শ্রুসিক্ত হয়ে উঠল। নাকের পাটাতন ফুলে ফুলে উঠে শুভ্র নাকের ডগা লাল টকটকে হয়ে উঠল। ঠোঁটজোড়া থরথর করে কাঁপতে লাগলো। দেহে অবশ্যই আসতে চাইল। সেখানে বসে হৃদিতা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল। কেউ তাকে সান্ত্বনা দেওয়ার অবস্থায় নেই। প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়েছে। বাড়ির প্রতিটা কাজের লোক, মালিক, ড্রাইভার, দারোয়ান প্রত্যেকেই বাড়ির ভেতর এসে পড়েছে। তাদের প্রত্যেকের চোখে পানি আর তীব্র আর্তনাদ। যে ছেলেটাকে তারা নিজের আপন ছেলের মতো করে ভালোবেসেছে, তার এই অবস্থা দেখতে দেখতে তারা যেন পাথর হয়ে গিয়েছে। একসময় হৃদিতা উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে তার দুগালে স্পর্শ করলো। এক যুগ পরে খুব কাছের কোনো পুরুষের মানুষের স্পর্শ পেয়ে আরিয়ান অচেতন অবস্থাতেও যেন কেঁপে উঠল। হৃদিতার দেহে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। হৃদস্পন্দন এত তীব্র হলো যে সেটা যেন বক্ষপিঞ্জর ভেদ করে বেরিয়ে আসার উপক্রম হবে। হৃদিতা গভীর আবেশে অশ্রুসিক্ত নয়নে আরিয়ানের দুই হাত শক্ত করে ধরে নিজের গালে জড়িয়ে নিল। পলকহীন দৃষ্টিতে গভীর মায়ায় তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখল। তার অশ্রুকণা আরিয়ানের কপালে আর গালে ছড়িয়ে পড়ল। আরিয়ান নিঃশ্বাসের তালে তালে ঈষৎ কেঁপে উঠতে লাগলো। হৃদিতা তার দুগাল ধরে তাকে মৃদু কণ্ঠে ডাকতে লাগলো। দুচোখ থেকে অনবরত পানি আরিয়ানের চোখে মুখে ছড়িয়ে পড়ছে। এই আরিয়ান, এই আরিয়ান, ওঠো, ওঠো না প্লিজ, প্লিজ এভাবে শুয়ে থেকো না। দেখো তোমার হৃদি এসছে। আমার বড্ড কষ্ট হচ্ছে তোমাকে এই অবস্থায় দেখে। আমি কিন্তু মরে যাব। তুমি তো আমার কষ্ট সহ্য করতে পারতে না, তাহলে এখন কেন এভাবে শুয়ে থেকে আমাকে কষ্ট দিচ্ছ আরিয়ান? হৃদিতা চিৎকার করে কেঁদে উঠল। মিসেস শাইলা আর অনিকা রায়হান এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আরিয়ানের ফিজিক্যাল আর মেন্টালিটি কন্ডিশন অনেক খারাপ হৃদিতা। ওর ভেতরের আর্গন টিস্যু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বাঁচানোর চান্স খুব কম, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ওকে বাঁচানোর। আমার পুরোপুরি আত্মবিশ্বাস আছে যে আমি সেটা পারবো। দেশে বিদেশে সব আধুনিক ডাক্তার আর নার্সদের নিয়োগ করেছি আমি, কিন্তু আরিয়ানের বেঁচে থাকার ইচ্ছেটাই যেন নেই। আর বেঁচে থাকার ইচ্ছে যদি পেশেন্টের নিজের মধ্যেই না থাকে, তাহলে আমরা শত চেষ্টা করলেও কোনো কিছু করতে পারবো না। ওর জ্ঞান ফিরলেই ওর মধ্যে অবশ্যই সেটা ইচ্ছে শক্তিটা জাগিয়ে তুলতে হবে। ডক্টর রেজা চৌধুরী কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়লেন। হৃদিতা চোখ মুছে আত্মবিশ্বাসের সাথে দৃঢ় কণ্ঠে বলল, আমি ওকে বেঁচে থাকার ইচ্ছে শক্তি জাগিয়ে তুলতে সাহায্য করব বাবা। ওকে আমি আবার বাঁচার স্বপ্ন দেখাবো। ওকে আমি সুস্থ করে তুলবো, এটা আমার প্রতিজ্ঞা। হৃদিতার আত্মবিশ্বাস দেখে শত কষ্টের মধ্যেও মিসেস শাইলার মুখে এক চিলতে হাসি করে উঠল। আরিয়ানের হাতটি ধরে ঘন্টার পর ঘন্টা বসে আছে হৃদিতা। দীর্ঘ সময় জার্নি করে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে সে। সেই সাথে তার প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। বেরিতে আসার আগে ঘন্টার পর ঘন্টা ধরে না ঘুমাতে পেরে তার চোখে নিচে কালি পড়ে গেছে। খাওয়া দাওয়া না হওয়ার খবর নেই। সে আরিয়ানের দিকে ক্লান্তি মিশ্রিত চাহনি নিক্ষেপ করে ভাঙা গলায় বলতে লাগলো, তোমায় এতগুলো বছর ভীষণ মিস করেছি আরিয়ান। যতটা মিস করলে কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়, ঠিক ততটা। প্রতিটা মুহূর্তে তোমাকে না দেখার, না ছোঁয়ার আক্ষেপ আমাকে পুড়িয়ে মারত। আমি বিচ্ছেদের অনলে প্রতিনিয়ত দগ্ধ হতাম। কিন্তু হঠাৎ যখন আমার মনে তোমাকে দেখার, তোমাকে পাওয়ার জেদ চাপলো, তখন শত বাধা পেরিয়ে তোমার কাছে ছুটে আসতে চেয়েছিলাম। কিন্তু নিয়তি আমাদের দেখা করাতে বড্ড দেরি করে ফেললো আরিয়ান। তোমাকে এই অবস্থায় দেখতে পাবো কখনো কল্পনাও করিনি আমি। আমাদের দেখা যদি আরো আগে হতো, তোমার এই পরিণতি কিছুতেই হতে দিতাম না আমি। তোমাকে হৃদ মাঝারে যত্ন করে আগলে রাখতাম। তোমাকে বলা হলো না আমার হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা। তোমাকে বলা হলো না আমার ভালোবাসার কথা। তোমার ছোট্ট হৃদি এত বড় হয়ে আবার তোমার কাছে ফিরে এসেছে, অথচ তুমি তার ডাকে সাড়া দিচ্ছ না, রেসপন্স করছো না। আমার কাছে এর চেয়ে বড় যন্ত্রণার আর কিছুই হতে পারে না। আমাকে মাফ করে দিও আরিয়ান। আমি তোমাকে দেয়া আমার কথা রাখতে পারিনি, তোমার প্রতি হওয়া অন্যায়ের মোকাবেলা করতে পারিনি, কিন্তু তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার প্রতি যারা এত বড় অন্যায় করেছে তাদের কাউকে আমি ছাড়বো না, কখনো ক্ষমা করব না। মিসেস শাইলা কতক্ষণ আগে হৃদিতাকে খাওয়ার জন্য ডেকে গেছেন। হৃদিতা তাও যায়নি, তাই আবার তিনি ডাকতে এলেন। হৃদিতা মা? মিসেস শাইলাটাকে হতচকিত হয়ে তাকালো হৃদিতা। সে এতক্ষণ কথাগুলো বলে একটা ঘোরের মধ্যে ছিল। পলকহীনভাবে নিরন্তর আরিয়ানকে দেখে যাচ্ছিল। দুদিন ধরে ছেলেটার জ্ঞান নেই। স্যালাইন আর অক্সিজেনের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। আরিয়ানকে এই অবস্থায় রেখে সে কি করে খেতে পারে আর দু চোখের পাতা এক করতে পারে? এই দীর্ঘ 13 বছর যে ছটফটানি আরিয়ানকে দেখার তার ছিল, সেটা যে এমনভাবে দেখতে হবে সেটা সে কল্পনায়ও আনতে পারেনি। হ্যাঁ মামুনি, বলো। মিসেস শাইলা হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,
এইভাবে না খেয়ে থাকতে থাকতে তো তুই অসুস্থ হয়ে যাবি মা। এসেছিস পর থেকে রেস্ট নিচ্ছিস না, খাচ্ছিস না, দু চোখের পাতা এক করছিস না। এভাবে করতে থাকলে তো তুই অসুস্থ হয়ে যাবি। তোকেও যে আমরা আরিয়ানের মতো হারিয়ে ফেলবো, তখন আমরা কি নিয়ে বাঁচবো বল? বলতে বলতে মিসেস শায়লার চোখ ছলছল করে উঠল। হৃদিতাও চোখের পানি মুছে নিয়ে অধৈর্য হয়ে বলল, আরিয়ান কবে ভালো হবে মামুনি? ও কি আমার সাথে আর কখনো কথা বলবে না? ছোটবেলায় তো আমার সাথে এক মুহূর্ত কথা বলা ছাড়া থাকতেই পারতো না, আর আজ আমি ওর সামনে এত কাছে থেকেও ওকে ডাকছি, তাও কেন আমার সাথে কথা বলছে না? বলো না মামুনি। কথাগুলো বলে হৃদিতা ডুকরে কেঁদে উঠল। মিসেস শায়লা গোপনে শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, সব ঠিক হয়ে যাবে মা। আমি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আরিয়ানের সুস্থতা কামনা করি আল্লাহর দরবারে। এক মায়ের বুক ফাটা আর্তনাদ আল্লাহ না শুনে কিছুতেই থাকতে পারবেন না। আমার দৃঢ় বিশ্বাস আরিয়ান একদিন না একদিন সুস্থ হয়ে উঠবেই। তুই দেখে নিস মা, তুই শুধু আমার ছেলেটাকে দেখে রাখিস। আমি চলে গেলে আমার ছেলেটার আপন বলতে আর কেউ থাকবে না। কথা দে মা, তুই সারা জীবন ওর পাশে থাকবি। হৃদিতা মায়াভরা কণ্ঠে মিসেস শায়লার হাত নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, আমার জন্মই হয়েছে আরিয়ানের জন্য। ওর সাথে যে আমার কিসের সম্পর্ক সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আত্মার সম্পর্ক ওর সাথে আমার। ছোটবেলায় এই জিনিসগুলো আমি বুঝতে পারিনি, কিন্তু যখন ওর থেকে আলাদা হলাম, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন থেকে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমার মুহূর্তে মুহূর্তে আমি বুঝতে পারতাম যে আমি আরিয়ানের জন্য এই পৃথিবীতে এসেছি। ওকে ছাড়া যে আমি অচল, নিঃস্ব। আমি ওকে কোনোদিনও একা ছাড়বো না মামুনি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর ছায়া হয়ে পাশে থাকবো, কথা দিলাম। আমার আত্মা যে ওর কিছু হয়ে গেলে আমি এমনিতেও মরে যাব। মিসেস শায়লা চোখে পানি আর মুখে আনন্দের হাসি নিয়ে হৃদিতাকে জড়িয়ে ধরলেন। এই আনন্দের কোনো সীমারেখা নেই। হৃদিতাও মায়ের মতো মামুনিকে জড়িয়ে ধরে আপন মনে কাঁদতে লাগলো। এবার চল মা, খেতে আসবি। নিচে তোর বাবা আর খালামণি সবাই অপেক্ষা করছে। তুমি যাও মামুনি, আমি একটু পরে চলে আসছি। মিসেস শায়লা হৃদিতার দিকে তাকিয়ে থাকলেন। হয়তো তিনি বিশ্বাস করতে চাইলেন না যে সে আসবে। হৃদিতা আশ্বস্ত দৃষ্টিতে চোখ বন্ধ করে বলল, প্রমিস মামুনি, আসছি একটু পর। মিসেস শায়লা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। আর হৃদিতা ডুব দিল অতীত স্মৃতিতে। আজ থেকে প্রায় 13 বছর আগে এই বাড়িতে, খান ম্যানশনের বিশাল বাড়িতে ড্রয়িং রুমে বসে খেলা করছে দুটি ছোট্ট বালক বালিকা। ছোট্ট মেয়েটির হাতে অসংখ্য ছোট ছোট পুতুল, আর ছেলেটি পুতুলের জন্য সুন্দর করে নিজ হাতে ঘর বানিয়ে দিচ্ছে। মেয়েটি ছেলে আর মেয়ে পুতুল দুটোকে বরকনের সাজে সাজাচ্ছে। দেখো আরিয়ান ভাইয়া, সুন্দর করে পুতুলগুলো সাজিয়েছি। ছোট্ট হৃদিতা আধো আধো বলিতে কথাগুলো বলল। অপরদিকে ছোট্ট সুদর্শন আর মায়াবী চেহারার এক ছেলে চোখ তুলে তারপর দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারও পুতুলের জন্য বাড়ি বানানো শেষ। খুব সুন্দর করে নিখুঁত ডিজাইনের দুইটা ছোট্ট ছোট্ট বাড়ি বানিয়েছে। খুব সুন্দর হয়েছে দিদি। এই পুতুলটা একদম তোমার মতোই মিষ্টি। দেখো, আমারও বাড়ি বানানো শেষ। কেমন দেখতে হয়েছে বলো তো? মেয়েটি হাত উঁচু করে আমোদিত হওয়ার ভঙ্গিতে বলল, খুব খুব সুন্দর হয়েছে আরিয়ান ভাইয়া। দেখো, ছেলে পুতুলটা একদম তোমার মতো গুলুমুলু আর মিষ্টি দেখতে হয়েছে। ছোট্ট আরিয়ান ওর কথায় হাসলো। ছোট্ট হৃদিতা দেখতে একদম যেন বারবি ডলের মতো। হালকা বাদামি কোকড়ানো সিল্কি চুল, ফোলা ফোলা গাল, বড় বড় হরিণীর মতো দুটি ডাগর ডাগর চোখ, চিকন গোলাপি ঠোঁট, এক কথায় দেখতে অসাধারণ মায়াবী। হাসলে ওর বাম গালে টোল পড়ে, আর আরিয়ান সেই টোলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠোঁটের ডান দিকের কোণে নিচে লালচে বর্ণের একটা তিল। সেই তিলটা সবসময় আরিয়ানকে একটা অজানা আকর্ষণ অনুভব করাতো, যেটা আরিয়ান সবসময় বুঝতে পারত। কিন্তু সেই অনুভূতির নাম কি সেটা ছোট্ট আরিয়ান তখন বুঝতে পারেনি। আরিয়ান আর হৃদিতার খোলার মাঝেই হঠাৎ আরিয়ানের মা বাবার রুম থেকে ঝগড়ার আওয়াজ ভেসে এলো। দুজনের প্রচন্ড কথা কাটাকাটি করছে। আরিয়ান ভয়ে কুকড়ে গেল সেই ঝগড়া শুনে। হৃদিতার প্রচন্ড মন খারাপ হয় যখন আরিয়ান এভাবে ভয় পেয়ে মন খারাপ করে ফেলে। তাই সে আরিয়ানকে একটু আনন্দিত করতে বলল, চলো আমরা বাগানে খেলতে যাই আরিয়ান ভাইয়া।
তখন ছোট আরিয়ান ওর কথা মতো ছোট্ট হৃদিতাকে নিয়ে বাগানে চলে যায়। ছোট্ট হৃদির ছোটবেলা থেকে সাদা গোলাপ প্রচণ্ড প্রিয় ছিল, আর আরিয়ান তখন প্রতিবারের মতো নিজের হাতে সাদা গোলাপ তুলে তুলে ওর জন্য মালা গেঁথে দেয়। সেই মালা হৃদিতার বাদামি ও কোকড়ানো সিল্কি চুলে লাগিয়ে দিলে ছোট্ট হৃদি সেই মালা নিয়ে সারাদিন প্রচণ্ড হাসি খুশি মুখে ছুটে বেড়ায়। আরিয়ান তখন মন ভরে হৃদিতার হাসি মাখা মুখটা দেখতে থাকলো। মুহূর্তেই তার মন থেকে বাবা মার ঝগড়ার কারণে তৈরি হওয়া বিষণ্ণবোধ সম্পূর্ণরূপে কেটে গেল। এই মেয়েটার সাথে যে সে কতক্ষণ থাকে, পৃথিবীর সমস্ত দুঃখ যন্ত্রণা যেন তার থেকে বিদায় নেয়। প্রতিটা ক্ষণে এক অসম্ভব ভালো লাগার মুহূর্ত পার করে সে। অতীত ভাবনা থেকে হৃদিতা ফিরে এলো তার খালামণি মিসেস আনিকা রায়হানের ডাকে। হৃদিতা। হৃদিতা আবারও চমকে তাকালো পেছন দিকে। ও খালামণি, তুমি এসছো? আমার একদমই খেয়াল ছিল না। আমি আজকে সন্ধ্যার ফ্লাইটে আবার কানাডা চলে যাচ্ছি হৃদিতা। হৃদিতা অবাক চোখে তাকালো। এত তাড়াতাড়ি কেন খালামণি? আসলে তোমার রহমান আঙ্কেলের বিজনেস ঘটিত একটা বড় ঝামেলা হয়েছে, আর তুমি তো জানো আমি তার লাইফ পার্টনারের সাথে সাথে বিজনেস পার্টনারও। তাই আমাকে গিয়ে সব হ্যান্ডেল করতে হবে, না হলে এই মুহূর্তে আমি তোমাকে আর আরিয়ানকে এই অবস্থায় রেখে কিছুতেই যেতাম না। বাট আই প্রমিস, তোমার আঙ্কেলকে নিয়ে কিছুদিন পর আমি অবশ্যই আবার দেশে আসব। হৃদিতা কিছু না বলে তার খালামণিকে জড়িয়ে ধরল। খালামণিও পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শেষবারের মতো আমার সাথে লাঞ্চটা করে নাও হৃদিতা। আজকে সন্ধ্যার সময় আমার ফ্লাইট। শেষবার মানে? এসব তুমি কি বলছো খালামণি? আরে শেষবার মানে এই কয়দিন তো আর তোমার সাথে দেখা হচ্ছে না, সেটাই বোঝাতে এই কথাটা বললাম। একটু থেমে মিসেস আনিকা রায়হান আবার বলতে শুরু করলেন। এখানে দীর্ঘদিন থাকলে তোমার স্টাডির ওপর কিন্তু বেশ এফেক্ট পড়বে হৃদিতা, সেদিকে একটু খেয়াল রেখো তুমি। এখন আমি অন্য কিছু নিয়েই ভাবতে চাচ্ছি না খালামণি। আরিয়ানকে এই মুহূর্তে আমার ভীষণ দরকার। অসুস্থ না হওয়া পর্যন্ত আমি আর অন্য কিছু নিয়ে ভাবতে পারবো না। আনিকা রায়হান কিছুক্ষণ চুপচাপ থেকে শান্ত কণ্ঠে বললেন, তোমার ইচ্ছের উপর কখনো জোর দেইনি হৃদিতা, আর না এখন দেব। জীবনে শুধু একবারই জোর খাটিয়ে তোমাকে কানাডায় নিয়ে গিয়েছিলাম, এরপরে আর কখনো কোনো কিছুর জন্য তোমার ওপর জোর খাটাইনি, আর না এখন খাটাবো। আমি ইউনিভার্সিটির প্রিন্সিপালের সাথে কথা বলে রাখবো, তিনি তোমার ছুটি বাড়াতে হেল্প করবেন। আশা করি পরবর্তীতে তুমি পড়াশোনার সব ক্ষতি চুকিয়ে নিবে। হৃদিতা আরিয়ানের ঘুমন্ত চেহারার দিকে একবার তাকিয়ে তার মাথায় মায়া ভরা দৃষ্টিতে অনেকক্ষণ হাত বুলিয়ে দিল। এরপর খালামণির দিকে চেয়ে সেসব প্রসঙ্গে আর কোনো কথা না বলে মলিন কণ্ঠে বলল, নিচে চলো খালামণি। খাবার টেবিলে হৃদিতা কিছুই খাচ্ছে না, শুধু খাবার নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে, আর আনমনে বিষণ্ণভাবে কি যেন ভাবছে। সবাই সেটা খেয়াল করছে। হৃদিতা মামুনি। বাবাটাকে হুঁশ ফিরল হৃদিতার, তড়িৎ কণ্ঠে বলল, হ্যাঁ বাবা বলো। ডক্টর রেজা চৌধুরী তার মেয়েকে ভালোভাবে খেয়াল করে বললেন, দেখো মামুনি, তুমিও যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আরিয়ানকে সুস্থ করবে কিভাবে? ওকে সুস্থ করার জন্য তোমাকে তো ঠিক থাকতে হবে, তাই না? হৃদিতা সব বুঝতে পেরে মাথা নিচু করে অল্প করে খেতে লাগলো, কিন্তু খাবার যেন তার গলা দিয়ে নামতে চাইছে না। ডক্টর রেজা চৌধুরী শান্ত ভঙ্গিতে বললেন, যে কোনো মুহূর্তে আরিয়ানের জ্ঞান ফিরে আসবে, তখন ওকে প্রপারলি ট্রিটমেন্ট আর মেন্টালিটি সাপোর্ট দিতে পারলে ওকে সুস্থ করে তোলা সম্ভব। 100% আছে, আর আমি জানি সেটা তুমি খুব ভালো করেই পারবে। আফটার অল কানাডার ডাক্তারি নিয়ে পড়াশোনা করা মেয়ে তুমি, এসব সম্পর্কে পুরোপুরি না হলেও বেশ ভালো অভিজ্ঞতা আছে তোমার। মিসেস শাইলা চৌধুরী চমকে তাকালেন ডক্টর রেজা চৌধুরীর দিকে। ডক্টর রেজা চৌধুরী মিসেস শাইলার চমকানোর কারণ বুঝতে পেরে মুস্কি হেসে বললেন, হ্যাঁ ভাবি, হৃদিতা ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছে, আর 2-3 বছরের মধ্যেই সে ডাক্তারি পড়া কমপ্লিট করে ফেলবে। মেডিকেল ইউনিভার্সিটি থেকে অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে সে দেশে এসেছে। আনিকা সকালে আমাকে এই খবরটা দিল। মিসেস আনিকা রায়হান ততক্ষণ খাওয়া শেষ করে লাগেজ গোছাতে রুমে চলে গেছেন। কথাটা শুনে মিসেস শাইলা অনেক খুশি হলেও পরক্ষণেই কিছু একটা ভেবে মন খারাপ করে ফেললেন তিনি। ভাঙা কণ্ঠে বললেন, আর যদি আমার আরিয়ানের সাথে এত কিছু না হতো, তাহলে আমার ছেলেটাও এতদিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে থাকতো।
পড়াশোনা শেষ করে দেশের একজন নামকরা ইঞ্জিনিয়ার হতো আমার ছেলে, কিন্তু কি থেকে কি সব হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আদৌ আমার ছেলেটা আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হবে কিনা কে জানে। কান্নায় কণ্ঠ রোধ হয়ে গেল মিসেস শাইলার। হৃদিতার চোখেও অশ্রুকণা এসে ভিড় করলো। সে উঠে গিয়ে মিসেস শাইলাকে জড়িয়ে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে মামুনি। ও সুস্থ হয়ে ঠিকই একদিন ইঞ্জিনিয়ার হতে পারবে, দেখে নিও। তাছাড়া ওর গানের গলা অসাধারণ। তোমার মনে নেই ও কত সুন্দর গান গেয়ে শোনাতো আমাদের? ও সুস্থ হলে ওর সেই প্রতিভাকে আবার জাগিয়ে তুলবো আমি। দেশের একজন নাম করা সিঙ্গার করে তুলবো ওকে আমি, দেখে নিও তুমি মামুনি। কথা দিচ্ছি তোমাকে, এখনো কিছু শেষ হয়ে যায়নি, সব আগের মতো ঠিক হয়ে যাবে, দেখো। আর যারা ওর এই অবস্থার জন্য দায়ী, ওদের কাউকে আমি ছাড়বো না। এসব করার কথা আর দ্বিতীয়বার ভেবো না হৃদিতা। এসব চিন্তা ভাবনা এখনই সমাপ্ত করে দাও। ডক্টর রেজা চৌধুরীর কথায় হকচকিয়ে গেল হৃদিতা। বেশ অবাক হয়ে প্রশ্ন করলো, এসব তুমি কি বলছো বাবা? এসব কথা ভাববো না মানে? এসব কথা সমাপ্ত ঠিক করে দেব মানে? আরিয়ানের সাথে এত জঘন্য অন্যায়টা যারা করেছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব আমি? আমজাদ আঙ্কেলের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে এত সহজে ছেড়ে দিব আমি? আমার আরিয়ানকে যারা জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে তাদের জীবন আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। কাউকে ছাড়বো না আমি। আরিয়ানের জীবনটা যারা ধ্বংস করে দিয়েছে তার চেয়েও 1000 গুণ যন্ত্রণা দিয়ে আমি তাদের জীবন ধ্বংস করে দিব। তোমরা এতগুলো দিন কিভাবে চুপচাপ আছো আমি সেটা ভেবেই প্রচন্ড অবাক হচ্ছি। প্রচন্ড রাগান্বিত স্বরে চিৎকার করে কথাগুলো বলল হৃদিতা। তার ফর্সা চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। চোখ দুটো থেকে যেন অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে, যেন এই চোখ দিয়ে গোটা পৃথিবী ভস্ম করে দেবে সে। পুরো শরীর উত্তেজনায় থরথর করে কাঁপছে। ডক্টর রেজা চৌধুরী আর মিসেস শাইলা খান শান্ত শিষ্ট আর মিষ্টি চেহারার হৃদিতার এমন রূপ দেখে প্রচন্ড অবাক হয়ে গেলেন, যেন অগ্নিকন্যা রূপ ধারণ করেছে সে। আসলে ভালোবাসার মানুষের কষ্ট তাকে এই রূপ ধারণ করতে বাধ্য করেছে। এই মুহূর্তে হৃদিতার মনে কি ঝড় চলছে সেটা মিসেস শাইলা খুব ভালো মতোই অনুভব করতে পারলেন। ডক্টর রেজা চৌধুরী এগিয়ে গিয়ে হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বললেন, আমি তোমার কষ্ট অনুভব করতে পারছি মামুনি। প্রিয় মানুষের কষ্ট আমরা আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এটা স্বাভাবিক। কিন্তু একটা বিষয় ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আরিয়ানের সুস্থতা। তাকে অতীব জরুরি অতীতের জীবন থেকে সম্পূর্ণ বের করে নতুন একটা জীবন দিতে হবে। কিন্তু এখন যদি তুমি আবার তার অতীতকে টেনে আনো তাহলে সে হয়তো আবার সেই অন্ধকার অতীতে তলিয়ে যেতে পারে। আরিয়ানের জীবন থেকে অতীতকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে, আর এই জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে তোমাকে। আর আমার মামুনির ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার বিশ্বাস তুমি আরিয়ানকে ঠিকই সুস্থ করে তুলতে পারবে। যদিও ট্রিটমেন্ট দায়িত্ব তোমার উপর দিতে পারছি না, তবে জ্ঞান ফেরার পর তাকে সম্পূর্ণ মেন্টালি সাপোর্ট আর সেবার জন্য তোমাকে একান্ত প্রয়োজন। তাই তোমার পুরো ফোকাস আর আরিয়ানের ওপর হওয়া উচিত। আরিয়ানের অতীতের কোনো কিছুর সঙ্গে তোমার জড়িয়ে গেলে চলবে না। তোমাকে সবচেয়ে বেশি শক্ত থাকতে হবে। শ্রেয়সী মনোযোগ সহকারে তার বাবার কথাগুলো শুনছিল। বাবার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থেকে আহত স্বরে বলল, তাই বলে আমি এই জঘন্য অমানুষগুলোকে ছেড়ে দিব বাবা? ওদের কি কোনো শাস্তি হবে না? দেখো মামুনি, শাস্তি দেওয়ার হলে আমরা আরো অনেক আগেই দিতে পারতাম, কিন্তু তোমাদের প্রভাব ও প্রতিপত্তির জন্য এবং আরিয়ানের কথা চিন্তা করে আমরা কোনো স্টেপ নিতে পারিনি। এমন নয় যে মিসেস শাইলা খানের ক্ষমতা কোনো কম ছিল, তার যথেষ্ট ক্ষমতা ছিল এবং এখনো আছে। কিন্তু ভার্টি পলিটিক্স বলে একটা জিনিস আছে, ওদের বাবারা সেটা সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং এখনো আছে, যার জন্য আমরা এখনো সুবিচার পাইনি। আর এখনো সুবিচার পাবার সম্ভাবনা নেই বললেই চলে। আর তাছাড়া প্রতিম আর রাইসা 6 মাস আগে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে। তাদের আর কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই মুহূর্তে তাদের খুঁজে শাস্তি দেওয়ার চাইতে আরিয়ানকে সুস্থ করে তোলাটা তোমার জন্য বেশি জরুরি। হৃদিতার মন তবুও যেন মানছে না। আরিয়ানের কষ্টে তার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সেটা বুঝতে পেরে ডক্টর রেজা চৌধুরী মোলায়েম কণ্ঠে বললেন, সবাই তাদের কাজের প্রতিদান এই পৃথিবীতে কোনো না কোনো ভাবে পেয়ে যায়। সবাই তাদের পাপের শাস্তি অনেকটা দুনিয়াতেই ভোগ করে যায়। সেই সাথে পরকালের শাস্তি তো আছেই। আরিয়ানের সাথে যারা অন্যায় করেছে তারা তাদের পাপের শাস্তি পাবে। শুধু অপেক্ষা করো মামুনি। হৃদিতা বাবার দিকে তাকিয়ে চোখের পানি মুছল, দৃঢ় কণ্ঠে বলল,
যদি এদের কাউকে আমি কখনো সামনে পাই তখন কিন্তু আমি এদের কাউকে ছেড়ে দিব না বাবা। তখন আমি কারো কথা শুনবো না। এদের প্রাপ্য শাস্তি তখন আমি দিয়েই ছাড়বো। শেষোক্ত কথাটা অসম্ভব জোর দিয়ে বলল রিদিতা। দাঁতে দাঁত চেপে গেল তার, চোখ দিয়ে যেন আগুন ছড়তে লাগলো, মুখটা কঠিন হয়ে গেল। সেটা দেখে ডক্টর রেজা চৌধুরী হেসে বললেন, ঠিক আছে মামুনি। মিসেস শাইলা রিদিতার কথা শুনে খুব খুশি হলেন। একটা অমায়িক তৃপ্তির হাসি হাসলেন তিনি। মনে মনে প্রচন্ড মানসিক শান্তি অনুভব করলেন। এতদিনে ভরসা করার মতো কাউকে আল্লাহ তার আর তার ছেলের জীবনে পাঠালেন, যাকে চোখ বন্ধ করে তিনি বিশ্বাস করতে পারেন। এখন রিদিতার কাছে আরিয়ানকে রেখে তিনি মারা গেলেও তার কোনো আফসোস থাকবে না। আল্লাহ তাআলার কাছে তিনি মনে মনে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। এসব কি শুনছি মাম্মা? রিদিতা বিদিতে কবে গেল? আর তুমি নাকি ওকে নিয়ে গেছো? হোয়াটস রং উইথ ইউ মাম্মা? তুমি জানো না রিদিতাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। ওকে আমার চোখের সামনে না দেখলে খুব কষ্ট হয় আমার। আবার তুমি বলছো ওখানে আরিয়ান নামের একটা ছেলের জন্য রিদিতা পাগল হয়ে গেছে। লিসেন মাম্মা, রিদিতাকে কোনো কিছুর বিনিময়ে আমি হারাতে পারবো না, আর না আমি ওকে অন্য কারোর হাতে দেখতে পারবো। ও আমার, শুধুই আমার। ফোনের উপাস থেকে বেশ উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলল আদনান শাহরিয়ার। আদনান রিদিতার খালাতো ভাই, মিসেস আনিকা রাহানের একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই রিদিতাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা শুধুমাত্র একতরফা। রিদিতা তাকে কোনোদিন নিজের খালাতো ভাই ছাড়া অন্য কোনো দৃষ্টিতে দেখেনি, আর আদনানও কোনোদিন নিজের মনের কথা রিদিতাকে বলতে পারেনি। মিসেস আনিকা রাহান নিজেকে শান্ত করে স্বাভাবিক কণ্ঠে বললেন, আর আদনান, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? আরিয়ান ছেলেটা খুব অসুস্থ, আর রিদিতা ওর ছোট্ট কালের বন্ধু, সেজন্যই ও এত অস্থির হয়েছে। এটাকে তুমি ভালোবাসা বলছো কোন হিসাবে? মাম্মা, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। রিদিতাকে আমি ছোটবেলা থেকে চিনি। ছোটবেলার প্রতিটি মুহূর্ত আমি ওর সাথে কাটিয়েছি। আমার থেকে ভালো ওকে আর কেউ জানে না। ছোটবেলা থেকে দেখেছি আরিয়ানের জন্য ওর কতটা আবেগ আর ভালোবাসা। এত লং ডিস্টেন্স আর যোগাযোগহীনতায় যে এত ভালোবাসা যায়, সেটা রিদিতাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। ও আরিয়ানকে অসম্ভব ভালোবাসে, আর এজন্যই ও এতটা ব্যাকুল হয়ে দেশে ফিরে গেছে। তোমার ওকে আমাকে না জানিয়ে বিড়িতে নিয়ে যাওয়াটা একদম উচিত হয়নি মাম্মা। শেষের কথাটা আদনান খুব করুণ স্বরে বলল। তার কণ্ঠে রিদিতাকে হারানোর উৎকণ্ঠা। রিদিতা তাকে ভালোবাসুক বা না বাসুক, সে তাকে অসম্ভব ভালোবাসে। ছোটবেলা থেকে রিদিতার মনে আরিয়ানের একটা রাজত্ব চলে এসেছে। আদনান কখনো জোর করে তার ভালোবাসার ভাগ করতে চায়নি, শুধু অপেক্ষা করেছে কোনো এক সময় রিদিতার মনে আদনানের জন্য ভালোবাসা তৈরি হবে, কিন্তু সেই সময় কখনোই আসেনি। আর আসবে কিনা সেটা সম্পর্কে সে যথেষ্ট সন্দিহান। আর এখন যেহেতু রিদিতা আরিয়ানের কাছে চলে গেছে, এজন্য তার হারানোর উৎকণ্ঠা কয়েক গুণ বেড়ে গেছে। আদনান, আমার কথাটা শোনো। আর কোনো কথা আমি শুনতে চাই না মাম্মা। আমি নেক্সট উইকে এই বিডিতে যাচ্ছি রিদিতাকে আবার ফিরিয়ে আনতে। আদনান, আর কিছু বলার আগেই ওপাশ থেকে ফোনটা কট করে কেটে গেল। মিসেস আনিকা রাহান একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এই ছেলেকে তিনি কি করে বোঝাবেন যে রিদিতা তাকে না আরিয়ানকে ভালোবাসে? সে ছোট্টবেলা থেকেই ভালোবাসে, কিন্তু তার ছেলেটাও যে রিদিতাকে পাগলের মতো ভালোবাসে, এ কোন দুটোনায় তিনি পড়লেন নিজেও ভাবতে পারছেন না। এদিকে পুরো দমে আরিয়ানের ট্রিটমেন্ট চলছে। ডক্টর রেজা চৌধুরী অন্যান্য ডাক্তারদের সাথে পরামর্শ করে দিনরাত এক করে আরিয়ানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে রিদিতা সারা দিনরাত এক করে আরিয়ানের সেবা করে। ডাক্তাররাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শে তার মতামত নেয়। মিসেস শায়লা বিজনেস সামলানোর পাশাপাশি আরিয়ানের খেয়াল রাখেন। ডক্টর রেজা চৌধুরীও তাকে যথাসম্ভব সাহায্য করেছেন। সারাদিন রিদিতার কেটে যায় আরিয়ানের চিকিৎসার তত্ত্বাবধান আর সেবা করতে করতে। এদিকে রিদিতা ক্লান্ত হয় ঠিকই, কিন্তু তার প্রচন্ড মন খারাপ হয় আরিয়ানের জন্য। কখন তার আরিয়ান তাকে চোখ মেলে দেখবে, কখন তাকে একবার পরম আবেগে রিদি বলে ডাক দেবে, সেই মুহূর্তটার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরিয়ানের রুমে সোফায় বসে রিদিতা তার আর আরিয়ানের ছোটবেলার অ্যালবামের ছবিগুলো দেখছে। কি সুন্দর সোনালী মুহূর্ত ছিল সেই দিনগুলো। আবার একবার যদি সেই সুন্দর অতীতে ফিরে যাওয়া যেত। সে আর আরিয়ান ছোটবেলায় কত কিউট আর সুন্দর ছিল, এখনও যথেষ্ট সুন্দর আছে, কিন্তু ছোটবেলার ছবিগুলোতে একটা আলাদা মায়া কাজ করে যেন। তাদের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি মিসেস শায়লা আর আমজাদ কবির তুলে রেখেছিলেন। আজ সেগুলো যেন জীবন্ত হয়ে চোখে ধরা দিচ্ছে। আরিয়ানের মালা গেঁথে দেওয়ার ছবি, রিদিতার ছুটে বেড়ানোর ছবি, মিসেস শায়লার তারার আরিয়ানকে খাইয়ে দেওয়ার ছবি, রিদিতা আরিয়ানের গাল টেনে ধরেছে সেই ছবি, রিদিতা পুতুল নিয়ে খেলা করছে তার ছবি, আরিয়ান গান গাইছে ছোট গিটার নিয়ে সেই ছবি, আর
তার আরিয়ানের রং দিয়ে মাখামাখি হয়ে পেইন্টিং করা ছবি, আরও অসংখ্য মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে রাখা অ্যালবামের পাতাগুলোতে। হৃদি তার পুরোনো দিনের ক্যামেরাগুলোকে প্রচণ্ড কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করছে। সেই পুরোনো ক্যামেরাগুলোতে তাদের সোনালী অতীতের ছবিগুলো কি সুন্দর করে বাঁধাই করা। হৃদি তার ছবিগুলো দেখছে আর মিষ্টি করে হাসছে। এই কয়েকদিন ধরে তার মুখে কোনো হাসির রেখা ছিল না, বিষণ্ণতা আর উদাসীনতায় ভরে গিয়েছিল পুরো মুখ। আজ এতদিন পর তার মুখে আবার হাসি ফুটে উঠল। নিজের শায়লা যে অনেকক্ষণ ধরে তার পেছনে দাঁড়িয়ে সবটা দেখছেন সেটা সে খেয়ালই করেনি। তার মুখেও প্রাপ্তির হাসি। ভাগ্যিস তখন শত ঝগড়াঝাটির মধ্যেও তিনি আর আমজাদ কবির ছবিগুলো বাঁধাই করে রেখেছিলেন, না হলে সুন্দর মুহূর্তটা তারা হয়তো কখনো পেত না। তখনই পেছন থেকে অনেকগুলো মানুষের আওয়াজ শুনে হৃদিতা আর মিসেস শায়লা খান চমকে পেছনে তাকালো। দেখলো শান্ত, ঈশিতা, রেহান, শ্রাবণী, তন্ময়, মাহিনা, শাকিল এসেছে। এরাই হলো আরিয়ানের দুঃসময়ের বন্ধু। আরিয়ানের এত বড় ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই কয়জনই তার দুঃসময় সবসময় পাশে থেকেছে। কথাই বলে সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। কথাটা একেবারে সত্যি। দুঃসময়ে প্রকৃত বন্ধু চেনা যায়। প্রত্যেকের হাতে প্রচুর ফলমূল, মিষ্টি আর অনেক ধরনের খাবার দাবার। ওরা যখনই আসে তখনই অনেক কিছু নিয়ে আসে। নিজের শায়লা তাদের অনেকবার মানা করেছেন, কিন্তু তারা তো শোনবার পাট্টপাট্টি নয়। তাদের একটা কথা, বন্ধুকে ভালো করার জন্য তারা কিছুই করতে পারছে না, অন্তত এটুকু তাদেরকে করতে দেওয়া হোক। মিসেস শায়লা কিছুই বলতে পারেন না, শুধু নীরব হয়ে গোপনে শাড়ির আঁচলে চোখ মুছেন। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই মুখে মুখে শুধু বলার জন্য ভালো থাকা বললেও আসলে তারা কেউই ভালো নেই। এ বাড়িতে এলেই আরিয়ানের অবস্থা দেখে ভেতরে ভেতরে তারা গুমড়ে মরে যায়। তাও সৌজন্যতার খাতিরে এ কথাগুলো বলতে হয়। নিজের শায়লা চৌধুরী তাদের হাত থেকে কাজের লোকদের ডেকে জিনিসগুলো নিতে বললেন। এরপর তারা ভেতরে ঢুকতেই আরিয়ানের রুমে একটা সুদর্শনা নারীকে দেখে থমকে গেল। তার রূপের উজ্জ্বলতা এই কয়দিনই ম্লান হয়ে গেছে, কিন্তু তাও যেন তার সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে। উস্কো খুস্কো চুল আর মলিন মুখ থেকেও যেন এক অসম্ভব সুন্দর মায়া বেরিয়ে আসছে। প্রত্যেকে অবাক হয়ে গেল সামনে থাকা মেয়েটিকে দেখে। সবাই হৃদিতার সামনে নীরবে গিয়ে দাঁড়ালো, অথচ হৃদিতা তখনও সেই অ্যালবামেই মগ্ন। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পরে ঈশিতা অবাক হয়ে হৃদিতার উদ্দেশ্য বলল, আপনি কে জানতে পারি কি? হৃদিতা অবাক হয়ে তাকাতে মিসেস শায়লা এগিয়ে এসে হৃদিতাকে ধরে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন। ও হলো আমার মেয়ে, আমার কলিজার টুকরা, একমাত্র মেয়ে, হুমায়রা চৌধুরী হৃদিতা। কিন্তু আমাদের জানা মতে আরিয়ানের তো কোনো বোন ছিল না আন্টি। ঈশিতা উৎসুক কণ্ঠে কথাটা বলল। ও আরিয়ানের আপন বোন নয়, কিন্তু আরিয়ানের খুব কাছের কেউ একজন ছিল। সবাই কনফিউজড হয়ে গেল মিসেস শায়লার কথায়। আপন বোন নয়, আবার আরিয়ানের খুব কাছের কেউ একজন। কেউ কিছু বুঝতে পারছে না। মিসেস শায়লা সেটা বুঝতে পেরে বললেন, ও হলো আরিয়ানের ছোটবেলার খেলার সাথী। আরিয়ান ওকে রীতি বলে ডাকতো। তোমাদের রাজা আঙ্কেলের একমাত্র মেয়ে হৃদিতা। ওর সাথেই আরিয়ানের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে একটা প্রতারক মেয়ে এসে হৃদিতার নাম নিয়ে আরিয়ানের আমাদেরকে চমৎকারভাবে ঠকালো। সবাই এখন আসল কাহিনী বুঝতে পারলো। শ্রাবণী আর ঈশিতা হৃদিতার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলতে লাগলো, বুঝতে পেরেছি, তুমি হলে আরিয়ানের ছোটবেলার হারিয়ে ফেলা সেই প্রিয়তমা হৃদি, যার কথা ও আমাদেরকে ওই ফ্রন্ট মেয়েটার সাথে বিয়ের আগে বলেছিল। জানো, ও তোমার কথা আমাদেরকে বলেছে। ওর কথাবার্তায়, আচার আচরণে অনেক ভালো করেই বোঝা যেত ও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু যখন আমরা জিজ্ঞেস করতাম ও তোমাকে ভালোবাসে কিনা, তখন ও কখনো সেটা স্বীকার করতো না। হয়তো আঙ্কেল আন্টির মতো ভালোবেসে বিয়ে করে কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয়। তুমি যদি আরেকটু আগে আসতে, তাহলে আরিয়ান এতটা অসহায় হয়ে পড়তো না। কিছু পিশাচরূপী অমানুষ ওর জীবনটাকে ধ্বংস করে দিয়ে চলে গেল। আল্লাহ ওদেরকে কোনোদিন মাফ করবে না, দেখো। হৃদিতা শ্রাবণী আর ঈশিতাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শ্রাবণী আর ঈশিতা ওকে সান্ত্বনা দিতে লাগলো। শান্তরা এগিয়ে এসে হৃদিতাকে উদ্দেশ্য করে বলল, কেঁদো না বোন, ও একদিন ঠিকই ভালো হয়ে উঠবে। তুমি এসে গেছো না, এখন আর আমাদের কোনো ভয় নেই। আমরা আছি তোমার পাশে সবসময়। তোমার আর আরিয়ানের পাশে আমরা সবসময় আছি। হৃদিতা অশ্রুমাখা চোখে ওদের দিকে হাসি মুখে তাকালো। ওর মনে প্রচন্ড মনোবল ফিরে এলো। বন্ধুত্বের হাত বাড়িয়ে নিল প্রত্যেকের সাথে। এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হলো। মিসেস শায়লা চোখের পানি মুছে নিলেন। আর তিনি কাঁদবেন না। তার দৃঢ় বিশ্বাস এখন সবকিছু ঠিক হয়ে যাবে। তার ছেলের মুখের দিকে একবার তাকালেন।
আর যদি আরিয়ান সুস্থ থাকতো তাহলে ওদের সাথে সেও থাকতো। রাতে হঠাৎ করে কোনো কিছুর আওয়াজে রিদিতার ঘুম ভেঙে গেল। ও আরিয়ানের বিছানার পাশে ওর হাত ধরে একটা চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে তড়াক করে জেগে উঠে টেবিলের পাশে ল্যাম্প বাতিটা জ্বালিয়ে দিল। দেখতে পেল আরিয়ান হাত নাড়াচাড়া করছে। মুহূর্তেই ওর হৃৎপিণ্ডটা ধক করে উঠল। এক রোমাঞ্চকর অনুভূতির শরীর বেয়ে গেল। আরিয়ান, আরিয়ান। ওর চিৎকারে নার্সরা তন্ডা থেকে জেগে উঠল। মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী পাশের রুম থেকে ছুটে এলেন। হৃদিতার চোখ আনন্দশ্রুতে পরিপূর্ণ হয়ে উঠল। আরিয়ানের জ্ঞান ফিরে এসেছে মামুনি, ও রেসপন্স করেছে। হৃদিতার কণ্ঠে আনন্দের ধ্বনি। মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী আবেগাপ্লুত হয়ে গেলেন। আরিয়ান বাবা, চোখ খুল বাবা। সবেমাত্র আরিয়ানের জ্ঞান ফিরে এসেছে। এখনই চিৎকার চেঁচামেচি করলে ওর শরীর আরো খারাপ হয়ে যাবে। ভাবি আর হৃদিতা, মামুনি প্লিজ তোমরা কোনো কথা বলো না। ডক্টর রেজা চৌধুরী কথাগুলো বললেন আর নার্সকে বললেন একটা ইনজেকশন নিয়ে আসতে। নার্স ইনজেকশন নিয়ে আসার পর রেজা চৌধুরী আরিয়ানকে সেটা পুশ করে দিলেন। ওকে একটা মেডিসিন পুশ করে দিলাম, এটা দেওয়ার পর ওর দুর্বলতা অনেকটা কমে যাবে। কিছুক্ষণ পর আরিয়ান চোখ মেলে তাকালো। হৃদিতা যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। ওর চোখ থেকে অগণিত অশ্রু ঝরে পড়তে লাগলো। আনন্দ অশ্রু আরিয়ানের হাত ধরে রেখে ওকে মৃদু কণ্ঠে ডাকতে লাগলো। আরিয়ান, এই আরিয়ান। তার কণ্ঠে যেন বহুকালের ব্যাকুলতা আর বিচ্ছেদের যন্ত্রণা লুকিয়ে আছে। আরিয়ান চোখ মেলে তাকিয়ে সবাইকে দেখছে, কিন্তু কোনো কথা বলছে না। বাবা, আরিয়ান কথা কেন বলছে না? আরিয়ান প্লিজ আমার সাথে কথা বলো। ও সেই 6 মাস আগে থেকেই কারোর সাথে কথা বলে না মামুনি। ওর ফিজিক্যাল ড্যামেজের সাথে মেন্টালিটি প্রচুর ইফেক্ট পড়েছে। ওকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে, কিন্তু সেটা প্রচুর সময় আর ধৈর্যের ব্যাপার। হুট করেই কোনোভাবে ওকে দিয়ে কথা বলানো যাবে না। যত সময় আর ধৈর্যই লাগুক না কেন বাবা, আমি ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবই। দরকার হলে সারা জীবন কাটিয়ে দিব আমি, কিন্তু তাও ওকে আমি চিনতেই হবে, আর আমাকে ওর মুখ দিয়ে হৃদি বলে ডাকতেই হবে। মিসেস শায়লা হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিলেন।